বাংলাদেশের ফায়ার ব্রিগেডের হেডকোয়ার্টার হলো গুলিস্তানের ফুলবাড়িয়াতে, আর ফুলবাড়িয়া থেকে সচিবালয়ের দূরত্ব মাত্র 5 থেকে 7 মিনিট। গত রাতে যখন সচিবালয়ে আগুন লাগলো তখন ফায়ার ব্রিগেডের এই 5 থেকে 7 মিনিট রাস্তা অতিক্রম করতে লেগেছে আধা ঘন্টা। দেখেন, রাত 1:30-2টার দিকে যখন আগুন লেগেছে তখন কিন্তু সচিবালয়ের ভিতরে খুব স্বাভাবিকভাবেই অনেক মানুষজন কিভাবে, যে ক্যান্টিনের লোক থাকে, সিকিউরিটি গার্ড থাকে এবং অন্যান্য আরও কিছু দরকারি মানুষজন রাত্রেবেলা সচিবালয়ে থাকে। যখন আগুন লাগে তখন এরা কোথায় ছিল, কিভাবে একটা সচিবালয়ের এক পাশে এবং আর এক পাশে দুই জায়গায় একসাথে আগুন লাগে কিন্তু মাঝখানে বড় একটা গ্যাপ, তার মানে হলো যে একই সাথে 6তলা, 7তলা, 8তলা, 9তলা বিভিন্ন ফ্লোরে আগুন লেগেছে। তারপরে যেটা হয়েছে যে আসিফ মাহমুদ ভূঁইয়া এবং নাহিদ ইসলাম, যারা ছাত্র জনতার পক্ষ থেকে উপদেষ্টা হয়েছেন, এদের কার্যালয় ডিফারেন্ট জায়গায়, হয়তো একই ফ্লোরে থাকলেও ডিফারেন্ট জায়গায়। তাহলে 7তলার এই পাশেও যেমন আগুন লেগেছে, একইভাবে 7তলার ওই পাশেও আগুন লেগেছে। পরিকল্পিত আগুন লাগানো যদি না হয়ে থাকে তাহলে এটা কিভাবে সম্ভব যে এই পাশেও আগুন লেগেছে, ওই পাশেও আগুন লেগেছে? আমরা শেখ হাসিনা সরকারের আমলে যতগুলো আগুন লাগা কিংবা বিল্ডিং ধসে পড়ার ঘটনা দেখেছি, বলা চলে সবগুলোর মধ্যেই সেই সরকার দায়ী ছিল। যেমন বহুল আলোচিত ঘটনা যে বঙ্গবাজারে আগুন লেগেছিল। তো এই বঙ্গবাজারে আগুন লাগা, তখন বিভিন্ন রকম কথাবার্তা হয়েছে যে বঙ্গবাজারে এই কারণে আগুন লেগেছে, ওই কারণে আগুন লেগেছে। কিন্তু এই 5ই আগস্ট চলে যাওয়ার পরে শেখ হাসিনা সরকার যখন পলায়ন করলো, এরপরে যখন বিভিন্ন রকম তদন্ত, বিভিন্ন রকম মিডিয়া সোচ্চার হয়ে উঠলো, তখন বের হলো যে সাঈদ খোকনের নির্দেশেই বঙ্গবাজারে আগুন লাগানো হয়েছিল। আপনি দেখেন যে বঙ্গবাজারের রাস্তার এই পার ওপার হলো ফায়ার ব্রিগেডের হেডকোয়ার্টার, মানে এই পারে হলো বঙ্গবাজার, ওই পারে হলো ফায়ার ব্রিগেডের হেডকোয়ার্টার। সেই অপোজিটে থাকা ফায়ার ব্রিগেডের হেডকোয়ার্টারই কিন্তু বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। আমি নিজে সশরীরে গিয়ে বঙ্গবাজারের অগ্নিকাণ্ড দেখেছি, কত কাছে থাকা সত্ত্বেও ফায়ার ব্রিগেড তখন এগিয়ে যায়নি। আচ্ছা, আরেকটা ঘটনার দিকে আমরা তাকাই যে গতকালকে যখন আগুন নিভানোর কাজে সবাই ব্যস্ত, ফায়ার ব্রিগেডের লোকজন 1 ঘন্টা বা আধা ঘন্টা লেটে হলেও এসেছে। এরপরে যখন কাজ চলছে তখন প্রশাসনের লোকজন বা পুলিশ কতটুকু খামখেয়ালি ছিল বলা যায়, যে যার কারণে রাস্তা বন্ধ করেনি। একটা ইনসিডেন্ট হয়েছে, আগুন লেগেছে, নিভানোর জন্য কার্যক্রম চলেছে, কিন্তু সামনের রাস্তাটা বন্ধ করা হয়নি। যার কারণে কি হয়েছে যে ফায়ার ব্রিগেডের একজন কর্মী গতকালকে মারা গিয়েছেন। কিভাবে মারা গিয়েছেন? যে একটা পিকআপ তাকে চাপা দিয়েছে। আমি কেমন যেন দেখতে পাচ্ছি যে এই পুরোটাই একটা খুবই সুনির্দিষ্ট গেম প্ল্যানের অংশ, যে সংবিধান পরিবর্তন হচ্ছে এবং দেশের ইন্টারিম গভর্নমেন্ট বিভিন্ন কাজে হাত দিচ্ছে। বিডিআর বিদ্রোহের যেই ঘটনা ছিল সেই ঘটনার তদন্তে নতুন করে টিম গঠন করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এত সব কাজের মাঝখানে কেন বাংলাদেশের হার্ট, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার প্রাণকেন্দ্র সচিবালয়ে এইভাবে আলাদা আলাদা ফ্লোরে, আলাদা আলাদা জায়গায় আগুন লাগলো? এবং সচিবালয়েই সবগুলো আগুন। যারা নামে মাত্র সিকিউরিটি গার্ড, সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে ছিল, তারা এই আগুন দেখার পরেও কেন ফায়ার ব্রিগেড আসতে এত দেরি হলো? একই সাথে যেমন ফায়ার ব্রিগেডের কর্মীদেরকে আটক করে জিজ্ঞেস করা উচিত, ঠিক তেমনিভাবে সচিবালয়ের সিকিউরিটির দায়িত্বে যারা ছিলেন তাদেরকেও ডাক দিয়ে জিজ্ঞেস করা উচিত। শুধু তাই না, যারা ওখানে রাত্রি যাপন করছেন, যেমন আমরা দেখতে পেয়েছি যে একজন ক্যান্টিনের লোক, তিনি রাত্রে ছিলেন, তিনি স্টেটমেন্ট দিয়েছেন। তো এই রকম যারা যারা সচিবালয়ের ভিতরে রাত্রি যাপন করেছেন, তারা তখন কি করছিলেন এবং তাদের স্টেটমেন্ট কি, তারা কোথায় ছিলেন, আগুন কিভাবে টের পেল না, ইত্যাদি ইত্যাদি, এগুলো আমার মনে হয় খতিয়ে দেখা উচিত। এখন দেখা যাবে যে অনেকে বলবে বা তদন্তে উঠে আসবে যে কারেন্টের লাইন থেকে আগুন লেগেছে বা কোনো রকম সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, ইত্যাদি অনেক কিছুই উঠে আসতে পারে। কিন্তু আমার স্ট্রং ধারণা যে এটা খুবই সুপরিকল্পিত ছিল এবং এই আগুন লাগানোর মাধ্যমে চেষ্টা চালানো হয়েছে যেন ইন্টারিম গভর্নমেন্ট যেই 2 কদম সামনে এগিয়েছিল তারা যেন আরো 4 কদম পিছিয়ে যায়। তা না হলে কেন নির্দিষ্টভাবে ছাত্র জনতার পক্ষ থেকে যেই 2 জন উপদেষ্টাকে রিপ্রেজেন্ট করার জন্য উপদেষ্টা মণ্ডলীর মধ্যে রাখা হয়েছে, কেন শুধুমাত্র তাদের 2 জনের কার্যালয় নষ্ট হবে, বা যতগুলো কার্যালয় নষ্ট হয়েছে এর মধ্যে নির্দিষ্ট করে কেন এই 2 জনের কার্যালয় নষ্ট হতে হবে? এবং সাথে সাথে আরেকটা পয়েন্ট দেখেন যে শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে আমাদের দেশের দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজকর্মের এগেইনস্টে অনেক প্রশ্ন এবং অনেক সমালোচনা তার শুনতে হচ্ছে, কিন্তু তিনি এটা ওভারলুক করতে পারেন না যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, বাংলাদেশ পরিচালনার যে প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ড হলো, প্রশাসনের লোকজন খামখেয়ালি করলো,
করলো। ইভেনচুয়ালি বাংলাদেশের এখন পর্যন্ত আমলাতন্ত্রের ভেতরে যারা যারা কাজ করছেন, আমার তো মনে হয় যে 70-80% এখনও আওয়ামী দোসরই, বরং তারা ভোল পাল্টে কাজ করছেন। এবং আমার মনে হয় যে যে কোনো সময় যে কোনো রকম সুযোগ পেলেই তারা আবার শেখ হাসিনার হয়েই আমাদের পিছনে ছুরি বসাবে। এই জন্য প্রশাসনের ভিতর থেকে যারা যারা শেখ হাসিনার দোসর হিসাবে পরিচিত আছে তাদেরকে বের করা উচিত এবং তাদেরকে আইনের আওতায় আনা উচিত। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা খতিয়ে দেখা উচিত এবং বিশেষ করে সচিবালয়ের গত রাত্রের যেই ঘটনা, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা উচিত। এবং সাথে সাথে যেই পিক আপটা ফায়ার ব্রিগেডের ওই লোকটাকে, একজন কর্মী যে মারা গিয়েছেন, তাকে যেই পিক আপটা চাপা দিয়ে গিয়েছে, সেই পিক আপের ড্রাইভারকে দেখেছি যে আমরা আটক করা হয়েছে। তো সেই পিক আপের ড্রাইভারকে যদি আটক করা হয়ে থাকে তাকেও জিজ্ঞাসাবাদ করা উচিত যে এখানে লিঙ্ক কি, এটা কি প্ল্যান ছিল কিনা। আর তখন যারা মাঠে পুলিশের কর্মকর্তা ছিল, যারা পরিস্থিতি সামাল দেওয়ার কথা ছিল, তারা কি করছিল যে সামনের রাস্তাটা বন্ধ করা হলো না, একটা মানুষকে পিষে দিয়ে একটা পিক আপ চলে গেল। এই সকল জিনিসপত্র আমার মনে হয় তদন্তের ভিতরে উঠে আসা উচিত এবং যেই ষড়যন্ত্রটার গন্ধ আমরা পাচ্ছি সেই ষড়যন্ত্রটা আসলে কতটুকু আগাচ্ছে এই বিষয়ে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং যারা যারা জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনা উচিত। থ্যাংক ইউ।